জীবনে যদি নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকে তাহলে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যতই ফাঁকা মাঠে দৌড়াই না কেন গোল দিতে পারবো না। তাই আমাদের সবার উচিত জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য রাখা। কারণ আমার যদি লক্ষ্যই না থাকে যে আমি এটা করতে পারবো ওইটা করতে পারবো, তাহলে আমরা জীবনে কিভাবে উন্নতি করব, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি ড্রাগন ফল কেটে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমাদের গাছের ড্রাগন ফল, আমার শাশুড়ি আম্মা ছাদে লাগিয়েছিল। তো মাশাল্লাহ এবার 6-7টা ড্রাগন ফল খেতে পারবো। তার মধ্যে 2টা পেকে গিয়েছে, তো বাসায় নিয়ে আসা হয়েছে। তো বাচ্চারা দেখে খুবই খুশি হয়ে গিয়েছে, বলতেছে আমাদেরকে এটা তাড়াতাড়ি কেটে দেন। আর 2-3টা ফল বাচ্চারা ছাদে খেলতে গিয়ে নষ্ট করে ফেলেছে। তো সমস্যা নেই, আল্লাহ তাআলা চাইলে আবার খেতে পারবো। তো যেহেতু নতুন গাছ, এর আগের বছর 2টা দিয়েছিল, এবার 8-9টা এসেছে, তার মধ্যে মনে হয় 6-7টা টিকবে। তো এখানে ড্রাগন ফল সবাইকে কেটে দিয়েছি। মাশাআল্লাহ খেতে খুবই খুবই মজা হয়েছিল। আমার ছেলে সাইম, ওকে আলাদা করে দিয়ে দিচ্ছি। আজকে আপনাদের সাথে আমি আমার মাসের যে বাজারগুলা সেটা শেয়ার করব, বিশেষ করে মাছ মাংসের বাজার। সবজি তো আর এত এনে রেখে দেওয়া যায় না, নষ্ট হয়ে যাবে। তো এবার মাছ মাংসের বাজারটাই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি সংরক্ষণ করে রাখি এবং কয়েকটা দিনের জন্য নিয়ে আসা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মুরগি আনা হয়েছে প্রায় 12 কেজি। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ, আমাদের ঘরে সবারই খুবই পছন্দের, বিশেষ করে বাচ্চারা। আমিও বাদ নেই, কারণ আমার কাঁটাওয়ালা মাছ কেন জানি খেতে ভালো লাগে না, যত দামি মাছই হোক না কেন। তো আমার শ্বশুর শাশুড়ি ছাড়া বাকি সবাই আমরা খুব পছন্দ করি। তো এখানে মাছটা পাঙ্গাস মাছ আনা হয়েছে, এখানে কই মাছ। তো আন্টি কিন্তু কাটতে বসে গিয়েছে। তো এখানে আন্টি কই মাছগুলো কেটে নিচ্ছে, কারণ এগুলো আজকে রান্না করব। প্রায় 15-16 দিনের মতো মাছের বাজার আনা হয়ে গিয়েছে, হয়তো আরও বেশিও যেতে পারে, কারণ প্রতিদিন তো আর মাছ খাওয়া হবে না, এর জন্য আর কি। তো এখানে মাছগুলা বানানো হচ্ছে, আর ওই পাশ থেকে আরও আনা হয়েছে এখানে চিংড়ি মাছ। এই তো মাশাআল্লাহ চিংড়ি মাছগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে আমার ননদ বসে বসে করলাগুলো কেটে নিচ্ছে, আর আমি মাছের বাজারটা গোছাচ্ছিলাম। তো আন্টি মাছ বানাচ্ছিল। তো সবাই হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি, কারণ কাজ আজ অনেকটাই বেশি, কারণ যেদিন বাজার আনা হয় ওই দিন ঘর দুয়ার একদম এলোমেলো হয়ে থাকে। তো একা হাতে সব কিছু করা সম্ভব নয়। তো এদিকে আমার ননদে করলা ভাজির জন্য ভাজি করে কেটে নিচ্ছে, আর এদিকে আমি মাছের বাজার গোছাচ্ছি। তো এখানে তো চিংড়ি মাছগুলো, আর এখানে হচ্ছে কই মাছ, সরি শিং মাছ। তো এগুলো এখন ঢেলে নেব। মাশাআল্লাহ শিং মাছগুলো এগুলো হাইব্রিড জাতের। শিং মাছগুলো খুবই বড় বড় ছিল। তো এই বড় শিং মাছগুলো কিন্তু তরকারি দিয়েও রান্না করে খাওয়া যায়। আর যেগুলো দেশি শিং মাছ ওগুলো তো ছোট ছোট হয়, ভুনা না করলে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন সবগুলো তাজা তাজা ছিল। আর ব্যাগ ছিঁড়ে ব্যাগের ভিতর অনেকগুলো ছিল, তো এগুলো ধরতে সাহস পাচ্ছিলাম না, তো ব্যাগ সহ এখানে ঢেলে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে ছোট সদস্য, উনিও চলে এসেছে আমার সাথে মাছের বাজার গোছানোর জন্য। তো ওকে যতই বলতেছি তুমি এখান থেকে সরে যাও, কিন্তু ও সরতেছিল না। আর এই তো এখানে পেঁয়াজগুলো ঢালা হয়ে গিয়েছে, তো পেঁয়াজও আনা হয়েছিল একসাথে। আর এখানে শিং মাছগুলো মারার জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে শিং মাছগুলো মারলে খুব ভালো হয়। আর এদিকে আমার ননদ যা আছে নিপাফা সবগুলো জিনিস গুছিয়ে নিচ্ছে। শুকনা বাজার যেগুলো ওইগুলো হাঁড়িতে ঢেলে নিচ্ছে, কারণ এখন পলিথিনের খুবই দরকার। পলিথিন না থাকলে মাছের বাজার গোছাবো কী করে, আমরা আবার বক্সে রাখি না, এভাবে পলিথিন করে প্রতিদিন যত পিস লাগবে অত পিস করে করে রেখে দিচ্ছি। আমরা সাধারণত বাঙালিরা এইভাবেই রাখি, মাছ মাংস পলিথিনে করেই রাখা হয়। যাদের ছোট সংসার, ছোট ফ্যামিলি, তারা হয়তো ফ্রিজ জায়গাও বেশি থাকে, তা বক্স করে রাখতে পারে, কিন্তু আমাদের আসলে এভাবে রাখা হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি প্রতিদিনের রোজকার অনুযায়ী এভাবে মাছ প্যাকেট করে রেখে দিচ্ছি। এই তো এদিকে নিপাপা এদিকে করলা কেটে নিচ্ছে। আর এখানে আনা হয়েছিল টমেটো, লেবু, তারপর কাঁচামরিচ, কাঁকরোল, করলা, এগুলা সব কিছু আনা হয়েছে। এই তো কাঁকরোলগুলো, এগুলো আজকে রান্না করব।
তো যেদিন আন্টি না আসে ওই দিন আমি আর নিপা আপা মিলেই সব কিছু করে ফেলি। তো এখানে চিংড়ি মাছগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো পিস পিস হিসাব করে আমি রেখে দিচ্ছি। তো এটা দুইটা ভাগ করব আর কি, 2 দিন রান্না করা যাবে। তো এগুলো ভুনাই খেতে ভালো লাগবে, তো ভুনা করব, যার কারণে সবার জন্য 2 পিস করে রাখতে পারবো, এরকম করে মানে ভাগ করলাম আর কি। তো সবাই কীভাবে মাছের বাজার গোছান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওইদিকে দেখেন আমার শাশুড়ি আম্মা ছাদ থেকে বেগুন নিয়ে এসেছে। তো এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন। তো আম্মা এগুলো এনে দিচ্ছে, বলছে এগুলো রান্না করবো কিনা আজকে। তো আমরা বললাম যে না, আজকে এগুলো রান্না করব না। তাই আম্মা এখানে রেখে দিল, আমি ফ্রিজে রেখে দিব। তো এই তো এখানে মাছের বাজার এখানে নিয়ে নিয়েছি, সব কিছু পলিথিনে করে নিয়েছি। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে দেখতে পাচ্ছেন মোটামুটি জায়গা একটু কমই, কারণ দুধের বোতল ছিল, এগুলো পরে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকেই তো কই মাছ নিয়ে এসে মানে কাটা হয়ে গিয়েছে, কই মাছগুলো এখন রেখে দিব। তো কিছুটা কই মাছ রেখে দিয়েছিলাম আজকে রান্না করার জন্য। তো মাশাআল্লাহ অনেকগুলো মাছ আনা হয়েছে, প্রায় অনেক দিন মাছ কেনা লাগবে না। তো এগুলো ধুয়ে নিচ্ছি আমি দুপুরে রান্নার জন্য, কারণ দুপুরে তো বাচ্চারা খাবে। তো তার জন্য এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। তো এখানে মাছগুলো ধুয়ে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে এত রান্নাবান্না শেয়ার করব না, জাস্ট আমি বাজারগুলো কীভাবে গোছাই সেগুলো আপনাদেরকে শেয়ার করব। তো মাছগুলো ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। এখন যে কাঁকরোলগুলো বানিয়ে নিয়েছেন এই পাপা, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এগুলো এখন ভেজে নেব। কাঁকরোল কিন্তু ভেজে রান্না করতে হয়, না ভেজে রান্না করলে আসলে ওইটা এত একটা মজা পাওয়া যায় না। তাই আমরা সব কিছু এখন চেষ্টা করি একটু ভেজে রান্না করার জন্য। তো এই তো কাঁকরোলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে আপনাদের মানে ভালো লাগবে সেটাই কোনো মানে চেষ্টা করি কিছু দেওয়ার জন্য আর কি। যেগুলো বাসায় র্যান্ডম করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করে, এক্সট্রা কোনো কিছু আসলে করাও হয় না, আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তো যে সেই আর কি। তো পাশের চুলায় আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি তরকারির জন্য। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কাঁকরোলগুলো আলুগুলো দিয়ে দিলাম। আলুও কিন্তু আমি ভেজে নিয়েছি। তো মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগে। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো সব সময় তরকারিতে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমি করলা ভাজি করব পাশের চুলায়। এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপর একটু হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে করলাগুলো দিয়ে দিয়েছি, করলা এবং আলু এগুলো দিয়ে ভালো করে ভাজি করে নেব একদম লাল করে। তো আমাদের বাসায় কিন্তু একদম লাল করে ভাজি খাওয়া হয়। আমরা যেরকম সবুজ সবুজ মানে আমার বাবার বাসায় আমরা এরকম একটু সবুজ রেখে খাই ভাজিটা, কিন্তু আমার শ্বশুরবাড়িতে একদম ভিন্ন। এখানে করলা একদম লাল করে ভাজা হয়, করলা না যে কোনো ভাজি লাল করে ভাজতে হয়। আর এখানে আমার নিপাপা এখানে মুরগি বানিয়ে নিচ্ছে, যেহেতু আমি রান্নার কাজ আর ওইগুলো সামলাচ্ছি, আমি আর এগুলো কাটাকুটিতে ধরতে পারছি না। তো এগুলো সব আমার ননদি কেটে দিচ্ছে আর আমি প্যাকেট করে নিচ্ছি। বললাম না আজকে 3 জনে মিলে কাজগুলো করা লাগছে, কারণ কাজ বেশি ছিল এর জন্য। তো আর এই তো শিং মাছগুলো বানানো হয়ে গিয়েছে। এগুলো আমার শাশুড়ি আম্মা পেঁপে পাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। নেওয়ার পরে এখন এগুলো আমি ভাগ করে রেখে দিব, 5টা 6টা করে এক একটা ব্যাগে নিয়ে নিব, কারণ মাছগুলো অনেক বড় ছিল। 5-6টা বা 4টা 5টা করে একটা প্যাকেট করলেই হয়ে যাবে আমাদের একদিন। তাই তো এখন এগুলো আমি প্রায় 4টা প্যাকেট করেছি।
তো দেখতে পাচ্ছেন এভাবে মানে গনে প্যাকেট করলে হয় কি আমরা রোজ যেটুকু রান্না করতে পারবো ওইটুকুই নামাতে পারবো, সমস্যা নেই। আর মাছ একদম ধুয়ে বা মাছ মাংস কোনোটাই আমি ভালো করে ধুয়ে রাখি না, কারণ পরে আর এটা টেস্ট থাকে না, যার কারণে আমি এভাবেই রেখে দিই। আর এখানে প্রায় 10 কেজির মতন তেলাপিয়া ছিল। তেলাপিয়া মাছগুলো আমি এবং ননদ দুজনে মিলে কেটে নিয়েছিলাম, নেওয়ার পরে এখন এগুলাকে প্যাকেট করে নিব। আর এই তো এদিকে কাঁকরোলগুলা মানে একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মাছগুলা দিয়ে দিলাম। আর এদিকে করলা ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু লাল হওয়ার বাকি, কারণ লাল না হলে কেউ খাবে না, এর জন্য বাচ্চারাও খেতে চায় না। যদি একটু লাল লাল হয় তখন ওরা একটু মুখে দেয় আর কি। আর এদিকে কাজের আন্টি সব কিছু মানে পরিষ্কার করে নিচে ফ্লোর মানে মুছে নিচ্ছে প্রতি ঘর। আর আমি এদিকে কিছু থালা বাসন জমি ছিল এগুলা ধুয়ে নিচ্ছি, কারণ মাছ মাংস যেহেতু এগুলার ভিতরে নেওয়া হয়েছে তো এগুলো ময়লা হয়ে গিয়েছে, এগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো এগুলো ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে তারপর জায়গায় রেখে দিব। তো এই তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁড়ি পাতিল মানে হাঁড়ি বল বাটি এগুলো জমেছে, এগুলো আমি মেজে নিয়েছি। আর সাথে সাথে একটু তরকারিটাও দেখা লাগতেছে, কারণ না হয় পোড়া লেগে যাবে ভাজিটা, এর জন্য। আসলে জীবনে নির্দিষ্ট একটা লক্ষ্য থাকা দরকার। আমরা যারা জীবন নিয়ে কোনো কিছু ভাবি না, কোনো কিছু মানে বোঝার চেষ্টা করি না, তারা আসলে জীবনে কিছুই করতে পারবো না। আমরা একটা জেদ ধরতে হবে যে আমি এটা করতেই হবে আমার লাইফে, বা আমার এটা চাই। তো জীবনে যদি কোনো আশা আকাঙ্ক্ষাই না থাকে তাহলে জীবনে কোনো কিছু করা যাবে না। বললাম না, জীবনে আপনার লক্ষ্য না থাকলে আপনি ফাঁকা মাঠে যতই দৌড়াবেন মানে যতই কিছু করেন না কেন আপনি কখনো গোল দিতে পারবেন না, বা নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনি শুধু টাকা রোজই করে গেলেন, বা কি করতে হবে বা কিভাবে চলতে হবে সেটাই যদি আপনি না করেন তাহলে কিভাবে হবে। তো আমাদের সবারই উচিত জীবনে একটা লক্ষ্য থাকা। আজ হয়তো আমি ইউটিউবিং নিয়ে কাজ করতেছি, সামনে হয়তো কি করব জানি না, কিন্তু আমার লক্ষ্য একটাই, সাকসেস হওয়া। তো আস্তে আস্তে চেষ্টা করি কিভাবে সাকসেস হই, আল্লাহ যদি সহায়তা না করে তাহলে কিভাবে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কখনো এগোতে পারবো না, কারণ এই সেক্টরটা তো আপনাদের জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমার ভিডিও না দেখেন, তাহলে আমি কিভাবে মানে এগোবো সামনে, তাই না? এই তো এখানে ভাজিগুলো হয়ে গিয়েছে, মানে লাল প্রায় হয়ে আসতেছে, আর এখানে তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। আর আমার এখানে সব কিছু প্রায় ধোয়া শেষ। এই তো এখন এগুলো জায়গায় রেখে দিব।